আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। তারেক রহমান জানেন যে একদিকে যেমন তার বিশ্বস্ত নেতৃত্ব তিন বাহিনীতে প্রতিষ্ঠা করা প্রয়োজন, তেমনি ইউনূস সরকারের আমলে যে চীন ঘেঁষা নীতি পরিচালিত হয়েছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যে অনন্য উচ্চতায় ইউনূস সরকার নিয়ে গেছেন এবং যার পেছনে জামায়াতে ইসলামীর একরকমের রাজনৈতিক সমর্থন ছিল, পারস্পরিক সমর্থনের বিষয় ছিল, সেটা থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে তার বের করে নিয়ে আসতে হবে। 2024 সালের 5ই আগস্ট যেদিন জেনারেল ওয়াকারুজ্জামান সেনাপ্রধান সর্বসমক্ষে বেরিয়ে এলেন, সকলের কাছে পরিচিত হলেন, সেদিন থেকে তিনি এমন একটা প্রথা তৈরি করেছিলেন যে সকল গুরুত্বপূর্ণ কাজে, সকল গুরুতর আলোচনায় তারা তিন বাহিনী প্রধান একসঙ্গে উপস্থিত হন, একসঙ্গে গিয়ে সে আলোচনা সারেন। এবং 2024-এর 5ই আগস্ট জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে যেদিন তিনি আমাদের জানমালের দায়িত্ব নিলেন, একটা সরকার গঠন করতে তারা যাচ্ছেন, শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করেছেন, এই খবরগুলো দিলেন সংবাদ মাধ্যমের সামনে এসে প্রকাশ্যে, তখন যেমন সেনাপ্রধান তার দুই কাঁধে বাকি দুই বাহিনীর প্রধানকে উপস্থিত রেখেছিলেন, সেদিন 5ই আগস্ট যখন রাতে রাষ্ট্রপতি ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, যেখানে তিনি বললেন যে একটা অন্তর্বর্তী সরকার গঠিত হবে, খুব দ্রুত নির্বাচন হবে, তখনও তার কাঁধের ওপর দাঁড়িয়েছিলেন তিন বাহিনী প্রধান একসঙ্গে। এরপর পুরো অন্তর্বর্তীকালীন সরকারের শাসনামলটাতেই যখনই সেনাপ্রধান গুরুতর কোনো আলোচনা করতে গেছেন যমুনায় ডক্টর ইউনূসের সঙ্গে, তখনই তিন বাহিনী প্রধান গিয়ে একসঙ্গে উপস্থিত হয়েছেন। সেনাপ্রধান কখনো কখনো একা সাক্ষাৎ করলেও অত্যন্ত তাৎপর্যপূর্ণ হচ্ছে বিমান বাহিনী প্রধান বা নৌবাহিনী প্রধান কখনো ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে একা কোনো সাক্ষাৎ করেন নাই। নৌবাহিনী প্রধান একবার সস্ত্রীক ঈদে গিয়ে সাক্ষাৎ করে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সেনাপ্রধান সাক্ষাৎ করবার পরপরই। আর বিদায়ী সাক্ষাৎ একা একা করেছেন বিমান বাহিনী প্রধান আর নৌবাহিনী প্রধান প্রধান উপদেষ্টার সঙ্গে। 19 তারিখ তারেক রহমান তার প্রধানমন্ত্রী হিসেবে, নবনির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে অফিস শুরু করবার পরপরই গিয়ে তিন বাহিনী প্রধান একসঙ্গে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছিলেন। 19 তারিখ কুশল বিনিময়ের পর 21শে ফেব্রুয়ারি তারেক রহমান যখন প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে অফিস শুরু করলেন, সেদিনেই যে তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানকে আলাদা আলাদা করে তলব করে আনলেন এবং তাদের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করলেন, তার যে একটা গুরুতর তাৎপর্য আছে সেই ইঙ্গিত বুঝতে সম্ভবত যারা লক্ষ্য রাখেন, যারা মানে এসব বিষয়ের ইঙ্গিত বুঝতে চান, আকেলমন্দ মানুষ, তাদের অসুবিধা হওয়ার কোনো কারণ থাকে না। তারেক রহমান সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কোনো একান্ত বৈঠক আয়োজন করেন নাই, তিনি বিমান বাহিনী প্রধান এবং নৌবাহিনী প্রধানের সঙ্গে আলাদা আলাদা বৈঠক করেছেন। বিমান বাহিনী প্রধানের সঙ্গে এই সাক্ষাৎ শেষে বিমান বাহিনীর তরফে এবং প্রধানমন্ত্রীর দফতর থেকে বলা হয়েছে তারা পারস্পরিক কুশল বিনিময় করেছেন। মানে 19 তারিখ একবার কুশল বিনিময় হয়ে গেছে, এরপর আবারও 21 তারিখে এসে নাকি প্রধানমন্ত্রী আর বিমান বাহিনী প্রধান, প্রধানমন্ত্রী আর নৌবাহিনী প্রধান আলাদা আলাদা করে কুশল বিনিময় করেছেন। দেখেন, এই যে বাংলাদেশের সর্বাধিক আলোচিত, সর্বাধিক পরিচিত যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান, তারেক রহমান যখন ক্ষমতা গ্রহণ করেছেন তখন বাংলাদেশের সেনাবাহিনীর ক্ষমতায় আছেন, যিনি কিনা 18 মাস সময় ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামীকে রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন বলে পর্যবেক্ষকরা মনে করেন, যিনি আবার শেখ হাসিনার অত্যন্ত বিশ্বস্ত ঘনিষ্ঠ আত্মীয় বলে পরিচিত তো ছিলেনই। এই পুরো জটিলতাটা, যে জটিলতায় বিএনপি মনে করে না যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান কখনো তাদের পাশে ছিল কিংবা বিএনপিকে একটা রাজনৈতিক পরিসর দিতে কিংবা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে দ্রুত একটা নির্বাচনের মাধ্যমে একটা স্থিতিশীলতার দিকে যেতে আগ্রহী ছিলেন, এই বিশ্বাসটা যখন বিএনপি এই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের উপর করে না, তখন এই আলোচনা
তারেক রহমান ক্ষমতায় আসার পর থেকেই ছিল, আমিও আপনাদের সঙ্গে করেছি, যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের ভেতরে এবং তার বাহিনীতে বড় ধরনের অনিশ্চয়তা আছে। কারণ সম্ভবত সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে তারেক রহমানের পক্ষে সুদীর্ঘকাল বা একটা লম্বা সময় রাখা মুশকিল হয়ে পড়বে, কারণ কোনো বিশ্বস্ততার সম্পর্কই আসলে গড়ে ওঠা সম্ভব হবে না এই সেনাপ্রধানের সঙ্গে, কিংবা হয়তো এই তিন বাহিনী প্রধানের সঙ্গে, যারা তিনজনই একই ব্যাচের। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং বাকি দুই বাহিনী প্রধানের অত্যন্ত একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, তারা পরস্পর এক ব্যাচের বলে, এবং তিনজনই শেখ হাসিনা সরকারের নিয়োগপ্রাপ্ত, শেখ হাসিনার বিশ্বস্ত জন হিসেবে পরিচিত। তো এই পুরো পরিস্থিতিটা যে তারেক রহমান দ্রুত বদলে ফেলতে চাইবেন, সে আলোচনা সশস্ত্র বাহিনীর ভেতরে বাইরে থাকাটা খুবই স্বাভাবিক। বিমান বাহিনীর সঙ্গে তারেক রহমানের গভীর আলোচনার প্রয়োজন আছে। একরকম যেমন সেনা বা প্রধানের পরিবর্তন আনতে হলে সে আলোচনা তো বাকি দুই বাহিনীর প্রধানের সঙ্গে করতেই হবে, তার পাশাপাশি এই বিমান বাহিনী প্রধানকে দিয়ে সবচেয়ে উল্লেখযোগ্য কেনাকাটা করিয়েছে ইউনূস সরকার গত 18 মাসে, যেই কেনাকাটা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের উদ্বেগ আছে। প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানকে যে চিঠি লিখেছেন, তিনি ক্ষমতা গ্রহণের পরপরই অভিনন্দন জানিয়ে সেখানে তিনি কোনো রাগঢাক করেন নাই। তিনি বলেছেন যে তারেক রহমান এবং বাংলাদেশকে, তারেক রহমান যে বাংলাদেশের নেতা, তারা ইন্দো প্যাসিফিক নিরাপত্তা অঞ্চলের গুরুত্বপূর্ণ অংশীদার বলে মনে করে, তার তিনি ভালো করে সেই দায়িত্ব তিনি পালন করবেন সে প্রত্যাশা করেন, এবং তিনি আশা করেন তারেক রহমান মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সামরিক ক্রয়, কেনাকাটা, প্রতিরক্ষা সরঞ্জামাদি কেনাকাটার বিষয়ে প্রতিশ্রুতিবদ্ধ হবেন, কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যই সেরা পণ্য। কোনো রাগঢাক নাই। যেই ব্রেন্ট ক্রিস্টেনসেনের কথা প্রেসিডেন্ট ট্রাম্প তারেক রহমানের চিঠিতে উল্লেখ করেছেন, সেই মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশে যে জানুয়ারিতে দায়িত্ব গ্রহণে এসেছেন, তিনি দায়িত্ব গ্রহণের আগে থেকেই 2025-এর অক্টোবরে তিনি যখন সেনেটে তার দায়িত্ব পাওয়ার বিষয়ে বক্তব্য রাখছিলেন, তখনই পরিষ্কার করে এসেছেন যে বাংলাদেশ যে চীনের কাছ থেকে বেশি বেশি কেনাকাটা করছে সেটা বন্ধ করা, চীনের সঙ্গে বেশি মাখামাখির যে নিরাপত্তা ঝুঁকি সেটা বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারকে বোঝানো, সেগুলো হবে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে বাংলাদেশে দায়িত্ব পালনের সময় তার অগ্রাধিকার। কাজেই তারেক রহমান খুব ভালো করে জানেন তার ওপরে দায়িত্বটা কি, কারণ তারেক রহমানকে যে এই যে বাংলাদেশে আসবার তার যে পরিস্থিতিটা তৈরি হলো, কিংবা বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তিনি যে মার্কিন যুক্তরাষ্ট্রের বড় ধরনের সমর্থন পেলেন, সেই 2025-এর আগস্ট মাস থেকে প্রকাশ্যে, এবং জুনে লন্ডনে ইউনূস বৈঠকের পেছনেও যে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা ছিল, তারেক রহমান সেটা জানেন। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে ঘোষণা করেছিল 2025-এর ফেব্রুয়ারিতেই তাদের গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ডের মাধ্যমে, ভারতীয় সংবাদ মাধ্যমে, যে বাংলাদেশে যে রাজনৈতিক পরিবর্তনের মাধ্যমে যে রাজনৈতিক শক্তিটি খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা করছে, তাদের প্রতিহত করা মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসনের একটা অগ্রাধিকার। কাজে খিলাফত প্রতিষ্ঠার প্রচেষ্টা ঠেকাতেই যে তারা তারেক রহমানকে পছন্দ করে নিয়েছেন, এবং ইন্দো প্রশান্ত মহাসাগরীয় যে নিরাপত্তা অঞ্চল মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে তাদের প্রধান মিত্র ভারতেরও যে জামায়াতে ইসলামীর চেয়ে তারেক রহমানের প্রতি ভরসা এবং তারেক রহমানকে ক্ষমতায় দেখার ব্যাপারে বিশেষ আগ্রহ ছিল আওয়ামী লীগ মুক্ত বাংলাদেশের রাজনৈতিক পরিবেশে, সেটা তারেক রহমান খুব ভালো করে জানেন। কাজেই তারেক রহমান বিমান বাহিনী প্রধানের সঙ্গে যে গুরুত্বের সঙ্গে দ্রুত আলোচনা করতে চাইবেন স্বাভাবিক, কারণ ইউনূস সরকার এই বিমান বাহিনী প্রধানের আমলে এই গত 18 মাসে বিমান বাহিনীতে 27,000 কোটি টাকা ব্যয়ে চীনের 20টি যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়েছে, যেখানে তারা চীনের তৈরি 20টি J-10CE মাল্টিরোল যুদ্ধ বিমান কেনার প্রতিশ্রুতি দিয়ে এসেছে। ভারতের গুরুতর আপত্তি আছে সে ব্যাপারে মার্কিন যুক্তরাষ্ট্রের গুরুতর আপত্তি আছে। শুধু তাই নয়, ইউনূস সরকারের এত তাড়াহুড়ো ছিল, এই ক্রয় সংক্রান্ত বিষয়ে তাদের এত আগ্রহ ছিল, এবং সামরিক কেনাকাটা তারা একেবারে নির্বাচনের দিন পর্যন্ত রীতিমতো বন্ধ করে নাই। জানুয়ারি মাসেও এই বিমান বাহিনী প্রধানকে
ইউনূস সরকার পাকিস্তান পাঠিয়েছে বিমান বাহিনী প্রধান কথা দিয়ে আসেন পাকিস্তানের বিমান বাহিনী প্রধানকে যে বাংলাদেশ বিমান বাহিনী পাকিস্তানের JF-17 যুদ্ধ বিমান কিনবে এবং সেই JF-17 যুদ্ধ বিমানও আবার পাকিস্তান আর চীনের যৌথ কারিগরি সহায়তায় তৈরি হয়। এ নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্রের ভয়াবহ আপত্তি, ভারতের ভয়াবহ আপত্তি। ইউনূস সরকার জানুয়ারি মাসে সিদ্ধান্ত গ্রহণ করে একটা ড্রোন কারখানা স্থাপন করে বাংলাদেশ বিমান বাহিনীর জন্য, যেখানে নাকি দেশেই ড্রোন তৈরি হবে এবং কারখানা স্থাপনে চীনা কোম্পানির সঙ্গে চুক্তি সই করিয়ে নেয়। এটা নিয়েও মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত অসন্তুষ্ট। তারেক রহমান নিশ্চিতভাবে বিমান বাহিনী প্রধানের সঙ্গে আলাপের মাধ্যমে জানতে চাইবেন এর কোন কোন ভুল সংশোধন করে নেওয়া সম্ভব। মানে এই যে বড় ধরনের চীনমুখী একটা নীতি সামরিকভাবে নেওয়া হয়েছে, প্রতিরক্ষা খাতে বাংলাদেশে নেওয়া হয়েছে, সেটা তারেক রহমান সরকারের জন্য বা বাংলাদেশের নিরাপত্তার জন্য অত্যন্ত মঙ্গলজনক হবে ভাবার কোনো কারণ নাই। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট থেকে এই বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত একেবারে সুস্পষ্ট উচ্চারণে বলছেন চীনের সঙ্গে এই বেশি মাখামাখি বাংলাদেশের জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি করবে। পুরো 18 মাস জুড়ে চীনা রাষ্ট্রদূত থেকে চীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশে জামায়াতে ইসলামী থেকে শুরু করে তাদের ছাত্র সংগঠন, ছাত্র শিবির, সেসবে যে পরিমাণ বিনিয়োগ করেছে, যে ধরনের প্রতিশ্রুতি দিয়েছে, চীনে যে পরিমাণ আসা যাওয়া হয়েছে জামায়াতে ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দের, সেখানেও একটা পরিষ্কার ভূ রাজনৈতিক পার্থক্য ছিল। মানে চীন তুরস্ক যখন 18 মাস ধরে বাংলাদেশে জামায়াতে ইসলামীর রাজনীতি বিকশিত হওয়া, বাংলাদেশে জামায়াতে ইসলামীকে নির্বাচিত করে আনা, তাদেরকে একটা শক্তিশালী রাজনৈতিক অবস্থান দিতে কাজ করেছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্র এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পেছনে ভারত বরাবর বা এই অঞ্চলের নিরাপত্তার খাতিরে বিএনপির তরফে সমর্থন দিয়ে এসেছে এবং সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করবার প্রয়োজন হবে তারেক রহমানের। তারেক রহমান নৌবাহিনী প্রধানের সঙ্গে কি বিষয়ে আলাপ করেছেন সে বিষয়ে নৌবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেজ থেকে জানানো হয়েছে, সাক্ষাৎকালে দেশের জলসীমার সার্বিক নিরাপত্তা, সুনীল অর্থনীতি, ব্লু ইকোনমি, সমুদ্র সম্পদ রক্ষা এবং নৌবাহিনীর সক্ষমতা ও আধুনিকায়নের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশের সমুদ্র সীমাকে, বঙ্গোপসাগরকে চীন মুক্ত রাখতে, বাংলাদেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নে এবং বাংলাদেশকে যে কোনো রকমের প্রতিরক্ষা সহায়তা দিতে রাজি, প্রস্তুত, সে ইঙ্গিত ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন সেনেটে বক্তব্য রেখে এসেছেন তখনও পরিষ্কার করে বলেছেন এবং বলেছেন যে বাংলাদেশের ভূকৌশলগত যে গুরুত্বপূর্ণ অবস্থান, মার্কিন যুক্তরাষ্ট্র এখনো তার সর্বোচ্চ সম্পর্কটি বাংলাদেশের সঙ্গে স্থাপন করে উঠতে পারেনি। কাজেই তারেক রহমান জানেন যে একদিকে যেমন তার বিশ্বস্ত নেতৃত্ব 3 বাহিনীতে প্রতিষ্ঠা করা প্রয়োজন, তেমনি ইউনূস সরকারের আমলে যে চীন ঘেঁষা নীতি পরিচালিত হয়েছে, চীনের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক যে অনন্য উচ্চতায় ইউনূস সরকার নিয়ে গেছেন এবং যার পেছনে জামায়াতে ইসলামীর একরকমের রাজনৈতিক সমর্থন ছিল, পারস্পরিক সমর্থনের বিষয় ছিল, সেটা থেকে বাংলাদেশের সামরিক বাহিনীকে, সশস্ত্র বাহিনীকে তার বের করে নিয়ে আসতে হবে। কাজেই 3 বাহিনীতে নিশ্চিতভাবে তারেক রহমানের নেতৃত্বে বড় ধরনের পরিবর্তন আসছে ইউনূস শাসনামলের পর। কি ধরনের পরিবর্তন দিয়ে সে পরিবর্তনের সূচনা করেন তারেক রহমান, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। তবে সেনা প্রধানকে বাদ দিয়ে নৌবাহিনী প্রধান আর বিমান বাহিনী প্রধানের সঙ্গে তার যে প্রথম একান্ত বৈঠকের আয়োজন, সেটা একটা গুরুত্বপূর্ণ বার্তা সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের কাছে নিশ্চিতভাবেই পৌঁছে দিয়েছে। নির্বাচন শেষ, সাজানো নির্বাচনে তারেক রহমানকে প্রধানমন্ত্রী করে একটি সরকার গঠিত হয়েছে। 2024 সালের জুলাই আগস্টে বাংলাদেশের রাজপথে মানে যে সন্ত্রাসী ঘটনা ঘটেছিল তা থামাতে সেনাবাহিনী রাজি না হওয়ায় আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। সেদিন থেকেই প্রচলিত কথা হচ্ছে যে বাংলাদেশে একটি সামরিক কূ হয়েছে, তবে বেসামরিক ব্যক্তিত্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে সামনে রেখে। ক্ষমতা দখলের আগেই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে বলেছিলেন তার উপর ভরসা রাখতে। তারপর দীর্ঘ 18 মাস বাংলাদেশ চলেছে ভয়ঙ্কর মব শাসনের মধ্য দিয়ে।
সেনাপ্রধান কিছুই করতে পারেননি। বারবার নির্বাচনের দাবি তুলেছেন, বলেছেন ইনাফ ইজ এনাফ, কিন্তু কিছুই হয়নি। বিদেশি মদদে ইউনূস সরকার দীর্ঘ 18 মাস বাংলাদেশকে একটি ভয়াবহ অবস্থায় রেখে শেষ পর্যন্ত দেশি বিদেশি চাপের মুখে, যেখানে হয়তো ওয়াকারও আছেন, একটি সাজানো নির্বাচন দিয়ে বিদায় নিতে বাধ্য হয়েছে। বিএনপি চেয়ারপারসন বা চেয়ারম্যান তারেক রহমানকে হত্যা এবং দুর্নীতি সহ একাধিক মামলায় খালাস দিয়ে দেশে ফিরিয়ে এনে তার হাতে ক্ষমতা তুলে দেওয়া হয়েছে, যেখানেও ওয়াকারের হাত রয়েছে। কিন্তু এত কিছু করেও সেনাপ্রধান ওয়াকারুজ্জামান শান্তিতে তার মেয়াদকাল শেষ করতে পারবেন কি? খবর কিন্তু ভিন্ন কথা বলছে। নতুন সরকার গঠনের অব্যবহিত পরেই প্রশাসনের শীর্ষ পদগুলোতে যে বড় ধরনের রদবদল শুরু হয়েছে, তা শুধু রুটিন মাফিক প্রশাসনিক কাজ নয়, বরং এই যে ক্ষমতা, এই ক্ষমতাকে নিরঙ্কুশ করার একটি কিউরেটিং প্রক্রিয়া। এই প্রক্রিয়ায় প্রথম বড় ধাক্কাটি এসেছে পুলিশ প্রশাসনের উপর। পুলিশের মহাপরিদর্শক বা আইজিপি পদ থেকে বাহারুল আলমকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত এবং তাকে ঘিরে সৃষ্ট বিতর্ক প্রশাসনের অন্দরে অস্থিরতার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশের একাধিক সূত্র নিশ্চিত করেছে যে বাহারুল আলমের বিদায় ঘণ্টা আসলে বেজে গেছে। তাকে একটি বিদায়ী সংবর্ধনার মাধ্যমে সরিয়ে দেওয়া হচ্ছে। তার বিদায়ের প্রেক্ষাপটটি বেশ নাটকীয় এবং বিতর্কিত। বিশেষ করে বিডিআর বিদ্রোহ এবং হত্যাযজ্ঞের সময় তার ভূমিকা এবং ইউনূসের আমলে গঠিত তথাকথিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের প্রতিবেদনে তার নাম উঠে আসা তাকে বিএনপি সরকারের কাছে অগ্রহণযোগ্য করে তুলেছে বলে প্রশাসনের ভিতর থেকে জানা গেছে। এছাড়া সাবেক বিএনপি সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুকে ঘিরে বাহারুল আলমের বিরুদ্ধে দীর্ঘদিনের অভিযোগ রয়েছে। পিন্টু স্মৃতি সংঘের লাগাতার আন্দোলন এবং তার বিরুদ্ধে বিডিআর হত্যা মামলায় তাকে গ্রেপ্তারের অভিযোগ পরিস্থিতিকে আরো ঘোলাটে করেছে। বিদায় লগ্নে কর্মীদের বা সহকর্মীদের উদ্দেশ্যে চার্লস ডিকেন্সের বিখ্যাত উক্তি উদ্ধৃত করে বাহারুল আলম যে বার্তা দিয়েছেন সেটি এরকম যে এটি ছিল শ্রেষ্ঠ সময়, এটি ছিল সবচেয়ে খারাপ সময়। তা দুতে গত 1.5 বছরে প্রশাসনিক বিশৃঙ্খলা এবং আস্থার সংকটের এই প্রতিচ্ছবি। আসলে বিগত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বক্স চৌধুরীর সুপারিশে নিয়োগ পাওয়া এই কর্মকর্তার বিদায় মূলত পূর্ববর্তী প্রশাসনের অবশিষ্ট প্রভাব মুছে ফেলার চেষ্টা হিসেবে দেখতে হবে বা দেখছেন অনেকেই। পুলিশের শীর্ষ পদে এই রদবদলের পর স্বাভাবিকভাবেই যে প্রশ্নটি অনেকেই তুলতে শুরু করেছেন তা হলো, আইজিপির পর এবার কি তবে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের পালা? বিএনপি সরকারের ভেতরে এবং বাইরে দলটির নীতি নির্ধারণী মহলে জোর গুঞ্জন চলছে যে বর্তমান সেনাপ্রধানকে তার মেয়াদ শেষ হওয়ার আগেই অব্যাহতি দেওয়া হতে পারে। জেনারেল ওয়াকারুজ্জামানের নিয়োগ হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময়ে, যা বর্তমান ক্ষমতাসীনদের কাছে অস্বস্তির কারণ। বিএনপি পন্থী রাজনৈতিক এবং সুশীল সমাজের একটি অংশ বা বড় অংশ মনে করে যে যদিও আগস্টে বা 5ই আগস্টে আওয়ামী লীগকে ক্ষমতাচ্যুত করায় ওয়াকারুজ্জামানের ভূমিকা ছিল উজ্জ্বল, তবুও তার উপর জামায়াত বা আওয়ামী লীগের প্রচ্ছন্ন প্রভাব থাকতে পারে। জামায়াত বর্তমানে বিএনপির প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ, সেই হিসাবে বিবেচিত হওয়ায় বিএনপি সরকার সামরিক এবং বেসামরিক প্রশাসনে গুরুত্বপূর্ণ পদগুলোতে এমন কাউকে রাখতে চাইছে না যার সঙ্গে বিএনপির আদর্শিক দ্বন্দ্বের বিন্দুমাত্র ঘাটতি থাকতে পারে, এমন কাউকে পদে রাখতে চাইছে না। নিরাপত্তা বিশ্লেষকদের অনেকেই বলছেন যে সেনাপ্রধানের পদ পরিবর্তন কেবল একজন ব্যক্তির পদ পরিবর্তন নয়, এটি দেশের সামরিক নীতি এবং নিরাপত্তা ব্যবস্থায় বড় ধরনের প্রভাব ফেলতে পারে। সেনাবাহিনীর ভেতর থেকে বিএনপি বিরোধী বা বিগত সরকারের অনুগত কোনো প্রভাব বলয় যাতে সক্রিয় না থাকতে পারে, সেজন্যই এই পরিবর্তনের তোড়জোড়। যদি শেষ পর্যন্ত জেনারেল ওয়াকারুজ্জামানের অপসারণ ঘটে, তবে পরবর্তী সেনাপ্রধান কে হবেন তা নিয়ে সামরিক এবং রাজনৈতিক মহলে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। 2024 সালের 24শে জুন দায়িত্ব নেওয়া জেনারেল ওয়াকারের মেয়াদ 2027 সাল পর্যন্ত থাকলেও বর্তমান রাজনৈতিক বাস্তবতায় সেই সময়সীমা অর্থহীন হয়ে পড়েছে। জ্যেষ্ঠতার ক্রম এবং রাজনৈতিক সমীকরণ মিলিয়ে পরবর্তী সেনাপ্রধান হিসাবে বেশ কয়েকটি নাম আলোচনা রয়েছে।
জেনারেল ওয়াকারের ব্যাচমেট বা সমসাময়িক জ্যেষ্ঠ কর্মকর্তারা অনেকেই, যাদেরকে ইতিমধ্যে অবসরে পাঠানো হয়েছে, কারো বিরুদ্ধে মামলা চলছে, কাউকে শাস্তির আওতায় আনা হচ্ছে। ফলে জ্যেষ্ঠতার ভিত্তিতে পরবর্তী সম্ভাব্য নাম হিসেবে উঠে আসছে লেফটেন্যান্ট জেনারেল শামীমের কথা। তালিকার পরবর্তী নামগুলো মূলত কনিষ্ঠ কর্মকর্তাদের, যারা আওয়ামী লীগ সরকারের পতনের পর দ্রুত পদোন্নতি পেয়েছেন। এদের মধ্যে লেফটেন্যান্ট জেনারেল কামরুল হাসান এবং বর্তমান কোয়ার্টার মাস্টার জেনারেল বা কিউএমজি জেনারেল ফয়জুর রহমানের নাম বিশেষভাবে আলোচিত হচ্ছে। এছাড়াও লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমানের নামও শোনা যাচ্ছে। সেনাপ্রধানের বিদায়ের এই গুঞ্জনের পেছনে কেবল বর্তমান সরকারের ইচ্ছা নয়, বরং বিগত অন্তর্বর্তীকালীন সরকারের বা ইউনূস সরকারের সময়কালের কিছু স্পর্শকাতর ভূ রাজনৈতিক এবং অভ্যন্তরীণ দ্বন্দ্বের ইতিহাসও জড়িত। গত 18 মাসে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং সেনাপ্রধানের মধ্যকার সম্পর্ক নিয়ে গণমাধ্যমেই যা প্রচার হয়েছে, পর্দার আড়ালের ঘটনা ছিল তার সম্পূর্ণ বিপরীত। তথাকথিত অনুসন্ধানী সাংবাদিকতা যা প্রকাশ করতে ব্যর্থ হয়েছে তা হলো নির্বাচন এবং রোহিঙ্গা ইস্যুতে মানবিক করিডোর স্থাপন নিয়ে সেনাপ্রধান এবং প্রধান উপদেষ্টার মধ্যে তীব্র মতদ্বৈধতা ছিল। তা তুঙ্গে উঠে যায় যখন সেনাপ্রধানের মাথার উপর একজন নিরাপত্তা উপদেষ্টাকে বসানো হয়, যিনি মার্কিন নাগরিক। মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘের চাপে রাখাইনে মানবিক করিডোর চালু এবং মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস স্থাপনের নামে বিদেশি সামরিক উপস্থিতির যে পরিকল্পনা করা হয়েছিল, তা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি হিসেবে ডেকেছিলেন সেনাপ্রধান। ডক্টর ইউনূস চেয়েছিলেন দীর্ঘমেয়াদে ক্ষমতায় থেকে এই আন্তর্জাতিক এজেন্ডাগুলোর বাস্তবায়ন করতে, যার জন্য সেনাপ্রধানের সমর্থন জরুরি ছিল। কিন্তু জেনারেল ওয়াকার রোহিঙ্গা প্রত্যাবর্ষণের আগে কোনো করিডোর স্থাপনে রাজি হননি এবং দ্রুত নির্বাচনের পক্ষে অনড় অবস্থান নিয়েছিলেন। এই দ্বান্দ্বিক পরিস্থিতির চূড়ান্ত রূপ দেখা গিয়েছিল যখন প্রধান উপদেষ্টা কৌশলে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিয়েছিলেন। প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও এস.এম. কামরুল হাসানকে ব্যবহার করে 3 বাহিনীর প্রধানদের চাকুরিচ্যুতির বিজ্ঞাপন পর্যন্ত প্রস্তুত করা হয়েছিল বলে জানা যায়। কিন্তু ক্যান্টনমেন্টের তীব্র প্রতিক্রিয়া এবং সেনাপ্রধানের দৃঢ় অবস্থানের কারণে সেই অ্যাডমিনিস্ট্রেটিভ কু বা প্রশাসনিক অভ্যুত্থান ব্যর্থ হয়। জেনারেল ওয়াকার স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন তিনি সৈনিক হিসেবে সংবিধান এবং সার্বভৌমত্বের শপথ ভঙ্গ করবেন না এবং কোনো বিদেশি এজেন্ডা বাস্তবায়নে দেশের স্বার্থ জলাঞ্জলি দেবেন না। এটা শোনা কথা, এটা সত্য মিথ্যা জানা যায় না। তবুও মূলত জেনারেল ওয়াকারের খানিকটা অনমনীয় অবস্থানের কারণেই হয়তো ডক্টর ইউনূস তার দীর্ঘমেয়াদী ক্ষমতার স্বপ্ন বিসর্জন দিয়ে নির্বাচন দিতে বাধ্য হন। অথচ ভাগ্যের নির্মম পরিহাস এই যে সেনাপ্রধানের কারণে ইউনূস নির্বাচন দিতে বাধ্য হলো, তারেক রহমানকে ফেরানো গেল এবং বিএনপি ক্ষমতায় আসার সুযোগ পেল, তারেক রহমান প্রধানমন্ত্রী হলো। আজ সেই বিএনপি সরকারের আমলেই সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের পদ অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলাদেশে ক্ষমতার পালাবদলে ব্যক্তি বা প্রতিষ্ঠানের চেয়ে রাজনৈতিক সমীকরণ এবং আন্তর্জাতিক ভূ রাজনীতি অনেক বেশি নিয়ামক হয়ে দাঁড়ায়, সেটা আমরা বহুবার দেখেছি। জেনারেল ওয়াকার হয়তো এক ডু অর ডাই পরিস্থিতির মধ্য দিয়ে দেশকে নির্বাচনের পথে নিয়ে এসেছেন, বিদেশি করিডোর এবং দীর্ঘমেয়াদী অনির্বাচিত শাসনের ব্লুপ্রিন্ট নস্যাৎ করে দিয়েছেন। কিন্তু রাজনীতিতে বাবাজি কৃতজ্ঞতার কোনো স্থান নেই। আজ যখন নতুন সরকার তার নিজস্ব নিরাপত্তা বলয় তৈরি করতে চাইছে, তখন ওয়াকারুজ্জামানের অতীত অবদান নয়, বরং তার নিয়োগকাল, কে তাকে নিয়োগ দিয়েছে, কার আমলে তিনি নিয়োগ পেয়েছেন এবং তার বিরুদ্ধে কথিত রাজনৈতিক ট্যাগ, অর্থাৎ তিনি জামাতের আমিরের ঘনিষ্ঠ বা তিনি জামায়াতপন্থী সেনাপ্রধান, এই ট্যাগই মুখ্য হয়ে দাঁড়িয়েছে। আইজিপি বাহারুল আলমের বিদায় হয়তো একটি প্রশাসনিক শুদ্ধি অভিযান হতে পারে, কিন্তু সেনাপ্রধানের সম্ভাব্য বিদায় হবে একটি গভীর রাজনৈতিক এবং কৌশলগত সিদ্ধান্ত। ওয়াকারুজ্জামান কি তার মেয়াদ পূর্ণ করতে পারবেন, নাকি তাকেও ইতিহাসের পুনরাবৃত্তির শিকার হয়ে বিদায় নিতে হবে, তা এখন সময়ের অপেক্ষা মাত্র। জানা যাবে কিছুদিনের মধ্যেই। তবে এটুকু নিশ্চিত, বাংলাদেশের ক্ষমতার করিডোরে অস্থিরতা সহসাই কাটছে না এবং এর কেন্দ্রবিন্দুতে আবারও সেই সেনাবাহিনী, সেনাপ্রধান এবং